আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ তোমাদের এই সেশনে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1 এর বিষয় কোড ৬৬/৪২১। বিষয়বস্তু বিভিন্ন নির্মাণ সামগ্রীর মাঠ পরীক্ষা। আজকে 2 নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি? ফিল্ড টেস্ট অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এই বিষয়টি আমরা গত ক্লাসেও একটা সেশন আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ইট, সিমেন্ট, বালি এবং কাঠ কিভাবে আমরা ফিল্ড টেস্ট করি। আজ আরো কয়েকটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। চলো বন্ধুরা, আজকের সেশনে আমরা কি শিখব তা বিষয়টি জানা নেই। আজ আমরা শিখব ভালো টাইলস চেনার কৌশল, ভালো এমএস রড বা বার চেনার কৌশল, ভালো কাঠ চেনার কৌশল এবং ভালো পেইন্ট চেনার কৌশল। তাহলে বিষয় বন্ধুরা, এই 4টি বিষয় আজকে আমরা সুন্দর করে শেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব, যা আমাদের ভবিষ্যৎ কর্মজীবনকে আরো সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি। চলো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেই ভালো টাইলস চেনার কৌশল। তাহলে ভালো টাইলস চেনার কৌশলগুলি কি? 1, আকার আকৃতি। আমরা আকার আকৃতি দেখব যে আকার আকৃতিটা কেমন, সেটা কি ধরনের। দেখো বন্ধুরা, আমরা প্রথমেই যেখানে টাইলস কিনতে যাব সেখানে একটা সমতল সারফেসের উপর 4টে টাইলস পরস্পরকে আমরা এইভাবে সাজাবো। এই যে সাজানোর কৌশল, এখান থেকে আমরা যে বিষয়টি আয়ত্ত করব সেটা কি? এই যে 4টা টাইলস আমরা নির্বাচন করব, এই 4টে টাইলস এমনভাবে সেট করবো যেন এই যে জয়েন্ট, এই জয়েন্টগুলি একই লাইনে থাকে এবং সমানভাবে মিশে যায়। যে টাইলসের এই জয়েন্টগুলি সমানভাবে মিশবে তাকে আমরা বলবো ভালো টাইলস। তাহলে একটা গুণ তার আমরা পাবো। তাহলে বন্ধুরা কি পেলাম আমরা? 4টা টাইলস পরস্পরকে এইভাবে সমকোণে সাজাবো এবং প্রতিটা জয়েন্ট দেখার চেষ্টা করব যে এটা ঠিক আছে কিনা। যদি আমার ঠিক থাকে তখন আমরা বলবো যে এই টাইলসটি ভালো বা এই টাইলসটি মন্দ। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি আরো কিছু বিষয়, যে এই যে টাইলস আমরা কি করব, আমরা তো দেখলাম কর্নারগুলি যে তার সারফেসগুলি ঠিক আছে কিনা। যদি সারফেস ঠিক থাকে তাহলে আমি দেখতেছি 1। 2 নম্বর আমি দেখব কি, যে টাইলসের সারফেস, এই যে সারফেসটা আমার ঠিক আছে কিনা। তাহলে এই সারফেসটা আমি কিভাবে দেখব? পরস্পর দুটি টাইলসকে আমরা কি করব, মুখোমুখি ভাবে একটার উপর আরেকটা সেট করব, একটার উপর আরেকটা সেট করব। কিভাবে? পরস্পর মুখোমুখি ভাবে উপরে একটা টাইলসের উপরে জাস্ট আরেকটা টাইলস মুখোমুখি ভাবে সেট করব। সেট করার পরে আমরা কি করব, এটাকে ঘোরানোর চেষ্টা করব। এই যে এইভাবে ঘোরাবো, যদি দেখি যে এই টাইলস, উপরের টাইলসটি সহজে ঘুরে যাচ্ছে, তাহলে আমরা বুঝবো যে এই টাইলসের সারফেসটা যথাযথ আকারে নাই, আপ ডাউন আছে। কারণ আপ ডাউন যদি থাকে তাহলে সারফেস এরিয়াটা কম পাবে এবং সহজে ঘুরে যাবে, এখানে কোনো ফ্রিকশন কাজ করবে না। যদি আমার টাইলসটা সমতল হতো তাহলে সব জায়গায় একটা ফ্রিকশন কাজ করতো, সেক্ষেত্রে আমার সহজে ঘুরতো না। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি কি, যে আমার এই টাইলসটি আপ এন্ড ডাউন আছে, সমতল, এই পৃষ্ঠটা সমতল নাই। বিষয়টা কি বুঝতে পারছো বন্ধুরা? আমরা এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের টাইলসটাকে অনেক সুন্দর করে এবং সমৃদ্ধ করে রাখতে পারে। তাহলে বন্ধুরা, আমরা এই দুটি বিষয় খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। 2, এর কি বিষয়?
নিখুঁততা। নিখুঁততা মানে কি আসলে? আমি চাই যে আমার টাইলসটি কর্নারগুলি নিখুঁত থাকুক। দেখো বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন টাইলস যখন লাগাইতে যাই, তখন খালি চোখে এই যে কর্নার বা সাইড দিয়ে একটু ভাঙা থাকে, যেটা বোঝা যায় না। বাট ম্যাগনিফাইং গ্লাসে যদি আমি দেখতে চাই, তাহলে তখন কিন্তু এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যায়। তাহলে বুঝবো যে আমার যে টাইলস, তার এজগুলি যেন কোনোভাবেই ভাঙা না থাকে, খুঁতযুক্ত না থাকে। তাহলে কি থাকবে? নিখুঁত হতে হবে। এবং টাইলসের গায়ে যেন কোনো স্পট না থাকে। এই বিষয়গুলি তুমি খেয়াল রাখবা। ৩, আমরা দেখব ভালো পুরানো। ভালো পুরানোটা আসলে বলতে কি বুঝি? দেখো বন্ধুরা, আমরা অনেক ধরনের টাইলস ইউজ করি, যেটা আমরা যে টাইলসটা যে পোর্সলিন টাইলস বা সিরামিক টাইলস হিসেবে ব্যবহার করি, তার এক পাশে থাকে কি সিরামিকের প্রলেপ, আরেক দিকে থাকে মাটি। নিচের যে পৃষ্ঠ, সেখানে মাটি থাকে। এই মাটি পুড়িয়ে আমরা টাইলসটাকে উপরে কোটিং দেই। দেখো বন্ধুরা, এই যে দুইটি টাইলসের পিছনের সারফেসটা খেয়াল করো। এর একটা সারফেস, আবার এটা একটা সারফেস। তোমাকে যদি বলি যে কোন সারফেসটা বেশি পুরানো, তুমি কিন্তু সহজেই বুঝতে পারবা যে এইটা বেশি পুরানো। তাহলে বন্ধুরা, যে টাইলস যত বেশি পুরানো, তার কি হবে? যে সেটা তত মজবুত হবে, পানি শোষণ করবে কম, এবং ডিউরেবল হবে, স্থায়িত্বতা বাড়বে। তাহলে আমার কি দরকার? যে পিছনে যে মাটিটা আছে, সেই মাটি যেন সঠিকভাবে পুরানো হয়, ভালোভাবে পুরানো হয়। যদি পুরানো হয়, তাহলে এর একটা শক্ত স্তর আমরা পাবো। তাই বন্ধুরা, আশা করি এখান থেকে বুঝতে পারছো নিখুঁততা বা এই পুরানো। ৪, আমি দেখবো কি বর্ণের সাম্যতা। অর্থাৎ আমি যখন একটা টাইলস দেখবো, একটা প্যাকেটে অনেকগুলি টাইলস থাকে, দেখা যায় 4টা থেকে 24টা পর্যন্ত টাইলস থাকে এক একটা প্যাকেটে। এই যে 4টা থেকে 24টা টাইলস আমরা কিনি বা আনি, দেখা যায় একটা প্যাকেট খুললে, বিশেষ করে এটা ওয়াল টাইলসে বেশি দেখা যায়, ফ্লোর টাইলসে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে এটা সিরামিক টাইলসে খুব বেশি চোখে পড়ে। তোমরা যখন একটা প্যাকেট খুলবা, খোলার পরে অনেকগুলি টাইলস পরস্পরকে সাজাও, একটার পর একটা সাজিয়ে রাখো, এবং উপরে সারফেসটা দেখার চেষ্টা করো। যদি দেখো যে একই বর্ণের সবগুলি দেখা যাচ্ছে, তাহলে তুমি কি বুঝবা? যে এই টাইলসটা ভালো। আর যদি দেখা যায় যে একই বর্ণ না, কিছু কিছু স্পট আছে, তাহলে আমরা এটা ভালো টাইলস না। তাহলে অবশ্যই তোমরা বিষয়টি বুঝতে পারছো। পাশাপাশি আমরা কিন্তু যখন যাই, এই দোকানে যাই, দেখা যায় এইভাবে অনেক ধরনের টাইলস সাজানো থাকে। তাহলে কি দেখবো? যে প্রতিটা টাইলসের প্রতিটা বর্ণ যেন একটা সমসত্ব মিশ্রণ থাকে। এই বিষয়গুলি তুমি অবশ্যই খেয়াল করবে। যদি আমরা এই বিষয়গুলি খেয়াল রাখি, তাহলে কিন্তু আমি ভালো টাইলস নির্বাচন করতে পারবো এবং কিনতে পারবো। পাশাপাশি আমি আরো কিছু বিষয় উল্লেখ করি। ১, মজবুত। এই টাইলসটা মজবুত কিনা, সেটা আমি কিভাবে দেখতে পারি? একটা টাইলস কোনো একটা সাপোর্টের উপর স্থাপন করে উপরে একটু লোড দেওয়ার চেষ্টা করি। যদি দেখা যায় সহজে ভেঙে যায়, তাহলে বুঝবো এটা দুর্বল টাইলস। আর যদি না ভাঙে, তাহলে বলবো এটা একটা শক্ত টাইলস, মজবুত। কারণ আমাদের এই টাইলসটির উপরে আমরা ফার্নিচার মুভমেন্ট করবে, আমরা মানুষ মুভমেন্ট করব। তাহলে এই টাইলস যদি আমাদের সেট অবস্থায় না থাকতে পারে বা শক্তভাবে না রাখতে পারে, তাহলে তো ওই টাইলস ব্যবহার করা আর না করা একই কথা। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা আরেকটা দেখব। সেটা কি? কণার দৃঢ়তা। দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কণার দৃঢ়বদ্ধতা। যেমন আমি যখন একটা টাইলস দেখব, এই যে যখন টাইলসগুলি তৈরি হয়, তখন এটা কি হোমোজিনিয়াস টাইলসও হতে পারে, সিরামিক টাইলস হতে পারে। বিশেষ করে হোমোজিনিয়াস টাইলসের যে কোনা দানাগুলি থাকে, এই দানা যেন একটি দৃঢ়বদ্ধভাবে বন্ধন হিসেবে থাকে, বাইন্ডিংসটা যেন খুব বন্ধনী হয়, এবং এর দানাগুলি যেন মসৃণ এবং সমসত্ব বর্ণের হয়। এই বিষয়গুলি আমি খুবই কম্প্যাক্টেড থাকে। কম্প্যাক্টেড যদি বেশি থাকে, তার স্থায়িত্বতা বেশি এবং ডিউরেবিলিটি তার অনেক বেশি। তাহলে এর কি দানার গঠনটা অবশ্যই যেন খুব সমৃদ্ধ আকারের হয়। পাশাপাশি আমরা পিছনের যে
এটা সারফেসটা দেখব, সেখানেও দেখব যে দেখো পোড়ামাটির পিছনের পৃষ্ঠ এবং হোমোজিনিয়াসের পিছনের পৃষ্ঠ কিন্তু একরকম না, কারণ এটা টোটালি একটা টাইলস। আমরা যখন সিরামিক করি এটাকে উপরে একটা কোটিং করি, নিচে মাটি দেই। আর যখন হোমোজিনিয়াস করি তখন কি উপরে দানার একটা প্রলেপ থাকে এবং টোটালটাই একটা প্রলেপ, এবং উপরেটা থাকে মসৃণ এবং পিছনে থাকে অমসৃণ। এই যে দানাটা খুবই গঠনশৈলী হবে এবং খুব কম্প্যাক্টেড হবে। এটা কিন্তু দেখে বোঝা যাবে যে একটা কম্প্যাক্টেড। তোমরা যদি আগের টাইলস আর এটা একটু মিলিয়ে দেখো তাহলে বুঝতে পারবা যে এটা কতটা কম্প্যাক্টেড। এই বিষয়গুলি কিন্তু আমরা অবশ্যই বিবেচনা করব। এই পর্যায়ে আমরা আসি ভালো এমএস রড নির্বাচন করার কৌশল। আমরা টাইলস সম্বন্ধে জানলাম, আশা করি তোমরা টাইলসের বিষয়গুলি বুঝতে পারছো। এই পর্যায়ে আমরা এমএস রড, আমরা অনেক সময় এটাকে রিবার বলি, রড বলি, এমএস বার বলি, তারপরে সোজা রড, বাঁকা রড, ডিফর্ম রড, অনেক নামে আমরা নামকরণ করে থাকি। কিন্তু এগুলি সবই কি এমএস বার, মাইল্ড স্টিল বার, বা এমএস রড, মাইল্ড স্টিল রড। এগুলি আমরা নির্মাণ কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো আমি যখন রডের নির্বাচন করব তখন আমরা প্রথম জিনিসটা আমরা যাচাই করব, সেটা কি ওই কোম্পানির রড বিএসটিআই অর বুয়েট এর সার্টিফিকেট প্রাপ্ত কিনা। কারণ বুয়েট থেকে টেস্টগুলি করা হয়েছে কিনা এবং বিএসটিআই এর মান রক্ষা করা হয়েছে কিনা, এই দুটো বিষয় অবশ্যই আমরা খেয়াল করব। বিএসটিআই এবং বুয়েটের সার্টিফিকেট থাকতে হবে। 2, একটা রডকে আমরা যখন বেন্ড করব, দেখো আমরা এই যেখানে একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, একটা বেন্ড করতেছি। এই বেন্ডটা কত হবে, এই যে কোণটা, এই কোণটা হবে 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি কোণে সহজেই বাঁকানো যাবে। যদি সহজে বাঁকানো যায় তখন আমরা বলবো এটা ভালো রড, কারণ অনেক রড এইভাবে বাঁকানো যায় না। তাহলে বন্ধুরা এখানে 90 থেকে 135 ডিগ্রিতে আমরা বাঁকাবো। যদি দেখা যায় সহজে পেকে যায় তাহলে আমরা বলবো ভালো রড। এরপরে যে আমরা আরো কিছু দেখি, এই যে বাঁকাইলাম, বাঁকানোর পরে এটাকে আবার সোজা করি। যদি সোজা করার পর কোনো ক্রাক না দেখা যায়, দেখো আমরা যখন সোজা করতেছি দেখা যায় এই যে যেখানে বাঁকানো ছিল এই জায়গাটা একটু পাতলা পাতলা হেয়ার ক্রাকের মতো সৃষ্টি হয় বা ফাটলের সৃষ্টি হয়। যদি ফাটলের সৃষ্টি হয় তাহলে বুঝবো এটা ভালো রড না। আর যদি ফাটল না দেখা দেয় তাহলে আমরা বলবো এটা ভালো রড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কি ক্লিয়ার তোমরা? আমি আবারও বলতেছি, আমরা কি করলাম, আগে যে রডটাকে আমরা বাঁকাইলাম 90 ডিগ্রি বা 135 ডিগ্রিতে বাঁকালাম, সেই রডটাকে আমরা আবার সোজা করব। যখন আমি সোজা করতে যাব বা পুনরায় বাঁকা করতে যাব তখন যদি দেখা যায় যে এর যে বেন্ড যেখানে হয়েছিল সেখানে যদি ফাটল দেখা দেয় তাহলে এই রডটা ভালো না। আর যদি ফাটল না দেখা দেয় তাহলে বলবো এটা ভালো রড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বিষয়টি আশা করি তোমরা অনেকটাই ক্লিয়ার। এ পর্যায়ে আমরা আরো কিছু বিষয় খেয়াল করি। ভালো রডে সহজে মরিচা ধরে না। দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন যে বিভিন্নভাবে রড তৈরি করি, আমরা কোটিং দেই, বিভিন্ন পানিতে আমরা রডের কাজ করি। এই বিষয়টা কিন্তু খেয়াল করবা যে ভালো রডের সহজে যেন মরিচা না পড়ে। এই যে মরিচাগুলি দেখা যায়, এই মরিচা কিন্তু খুবই খারাপ একটা বিষয়, কারণ এই মরিচা আমাদের অনেকগুলি বিষয় নষ্ট করে দেয়, রডের গুণাগুণ নষ্ট করে দেয়। তাহলে আমরা কি করব, এই রডের মরিচা যেন না পড়ে, মরিচাযুক্ত রড যদি না হয় সেই রডগুলি আমরা বাছাই করব। তাহলে আমরা যখনই ফ্যাক্টরি থেকে কিনতে যাব বা দোকান থেকে কিনতে যাব আমরা আগে দেখব যে এই রডটা কি মরিচা পড়া আছে কিনা। যদি মরিচা পড়া থাকে তাহলে আমরা এটা গ্রহণ করব না, আর যদি মরিচা পড়া না থাকে তাহলে ওই রডটা আমরা গ্রহণ করব। এবং অল্প দিনেই যে সমস্ত রডগুলি মরিচা পড়ে সেই রডগুলি আমরা আর না কেনার চেষ্টা করব। এটা মরিচা আমরা অবশ্যই একটা দর্শনীয়, কারণ মরিচা কি হয় যে এই যে রডের গায়ের যে বিভিন্ন প্রলেপগুলি আছে বা শাকলাগুলি আছে কিছুদিন পরে ক্ষয় হয়। এই ক্ষয়ের প্রভাবে দেখা যায় এটার যে আকার যা ছিল সে আকার আর থাকতেছে না।
কমে যাচ্ছে। এটা কমে যদি যায় তার স্ট্রেংথ বেয়ারিং ক্যাপাসিটি অনেক কম হবে, টেনসাইল বেয়ারিং ক্যাপাসিটি অনেক কম হবে। তাহলে বন্ধুরা আমরা অবশ্যই চেষ্টা করব মরিচা প্রতিরোধী রড ব্যবহার করার জন্য। এরপর যে আমরা আসি রডে, ভালো রডে ফাটল দেখা দিবে না। দেখো আমরা যখন রড কিনতে যাই, আমরা ডিফর্ম রড কিনি বা প্লেন বার কিনি, একটা জিনিস খেয়াল করবা, রডের মাথায় তোমরা অনেকগুলি রডে দেখবা যে এরকম ফাটল আছে, ক্র্যাক আছে বা খাউকা খাউকা আছে, ব্রোকেন মানে ভাঙ্গা। তাহলে এই বিষয়গুলি যদি থাকে তাহলে অবশ্যই সেটা ভালো রড না, কারণ এই রডটা কোনোভাবেই ভালো হতে পারে না। কারণ আমার যদি রডের গায়ে এরকম শেষ মাথায়, বিশেষ করে রডের মাথায় দেখবা যেরকম ফাটলযুক্ত বা ক্র্যাকযুক্ত, তাহলে এই রডটাকে তুমি অ্যাভয়েড করবা। পাশাপাশি রডের গায়ে দেখবা ছোট ছোট ছিদ্র বা এইরকম ক্র্যাক দেখা দেয়। এই যে বন্ধুরা এই বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল করবা। রডের গায়ে এই ধরনের ক্র্যাক আমরা দেখতে পাই। যদি এই ধরনের কোনো ক্র্যাক আমরা দেখতে পাই বা দাগ দেখতে পাই বা স্পট দেখতে পাই, তাহলে ওই রডটা ভালো রড না। যদি আমরা দেখি যে স্পট মুক্ত রড, তাহলে আমরা বলবো যে এই রডটা ভালো। এখানে আমি কিন্তু পরিষ্কার বোঝানোর চেষ্টা করেছি যে কি কি অবস্থায় আছে, কতটুকু আছে। কারণ এই যে দাগ, এই দাগগুলি একটা মাপ আছে, কিন্তু দেখা যায় 2 মিলি থেকে 5 মিলি পর্যন্ত আমরা যদি থাকে, তাহলে এই রডগুলি মোটেও গ্রহণযোগ্য না। আশা করি বিষয়টি তোমরা ক্লিয়ার। এই পর্যায়ে আমরা আসি রডের গায়ে আঙ্গুল দিয়ে। দেখো আমরা যে হাতের যে স্পর্শ, হাত দিয়ে যদি আমি ঘষা দেই, যদি ধারালো অনুভূত হয়, তাহলে বুঝতে হবে এটা ভালো রড না। অর্থাৎ এই যে আমরা রড আছে এখানে প্লেন বার এবং ডিফর্ম বার, প্লেন বারের উপরে আমরা কি করলাম, হাত দিয়ে একটু হালকা করে ঘষা দিলাম। পাশাপাশি এই রডে আমরা ঘষা দেই, যদিও এটা শিরশির, তবুও যদি আমরা হালকা ঘষা দেই তাহলে কিন্তু আমার হাতে তেমন সমস্যা হওয়ার কথা না। যদি দেখা যায় এর গায়ে খুব ধারালো একটা শির দেখা দেয় বা এখানে ধারালো, ধারালো থাকলে সেই রডটা ততটা ভালো রড না। তাহলে আমরা কি করব, যে রডের গায়ে হাত দিয়ে দেখব যে এই রডটা ধারালো না কম ধারালো, না মসৃণ। মসৃণ যদি হয় তাহলে বলবো এটা ভালো রড। আমরা ব্র্যান্ড দেখব। দেখো বন্ধুরা, ব্র্যান্ড মানে কি, এর মানে একটা কোম্পানির নাম। কারণ আমরা অনেক কোম্পানি আছে যারা 60 গ্রেড 72 গ্রেড রড উৎপাদন করি, বাট আমার কোম্পানির নাম লিখি না। তাহলে আমি কি করব, যে রডের গায়ে যেন অবশ্যই ওই কোম্পানির নাম থাকে। তোমরা এই, কারণ খোদাই করা আকারে নাম যেন অবশ্যই থাকে। যদি ভালো রড হয় তাহলে অবশ্যই তোমার এই খোদাইকৃত নাম বহন করবে। আর যদি ভালো রড না হয় তাহলে কিন্তু এই রডের নামগুলি থাকবে না। তাহলে আমরা ভালো রড চিনারও কিন্তু এখানে একটা কৌশল আছে। পাশাপাশি কিন্তু আমরা এই যে কত মিলিমিটার ডায়া, সেটাও কিন্তু আমাদের রডের গায়ে লেখা থাকে। আমরা এই ব্যাপারে ব্যাখ্যা করতেছি একটু পরে। যেমন এখানে 8 মিলি রড, এখানে 16 মিলিমিটার রড। এই যে ডায়া, এই ডায়াগুলি যেন যথাযথ থাকে, সঠিকভাবে থাকে, যে রডের ডায়া যেন আমরা সঠিকভাবে পাই। তাহলে কি আমরা ব্র্যান্ড দেখব, যে যে কোম্পানির রড সেই কোম্পানির নাম যেন অবশ্যই খোদাই আকারে থাকে। যেমন এখানে একটা পূর্বাচলের রড, কেএসআরএম রড, বিএসআরএম রড, রহিম স্টিল, বিভিন্ন স্টিল কিন্তু আমাদের আছে। তাহলে এই বিষয়গুলি আমরা খেয়াল করব যে একেএস রড, এগুলি যেন অবশ্যই ব্র্যান্ড উল্লেখ করা থাকে। পাশাপাশি আমরা আরো কিছু দেখি। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক রডে দেখি যে কিছু কিছু লেখা থাকে। দেখো বন্ধুরা, এরকম একটা লেখা আমরা যদি একটু পরে আরেকটা স্লাইডে দেখি, এখানেই তুমি খেয়াল করো। যেমন এখানে কি আছে, পিএইচপি, টিএমটি, 500W, 20। এই দেখো পিএসপি, টিএমটি, 500W, 20, এই যে বিষয়টি আছে, আমরা এখানে আসলে কি
ঠিক এখানেও দেখো, আমি একটা রডে এই যে চারটা বিষয়, চারটা বিষয় এখানেও কিন্তু আছে। তাহলে এই বিষয়গুলি আসলে কি? দেখো বন্ধুরা, এইচ মানে তোমাদের ওখানে কি ছিল, পিএসপি, অর্থাৎ কোন কোম্পানি রড। এখানেও কিন্তু দেখো আমি লিখেছি কি উৎপাদিত কোম্পানি, অর্থাৎ বিএসআরএম, কেএসআরএম, এস, আরআরএম, বিএসআইএল, পূর্বাচল, বিভিন্ন যে স্টিল থাকুক সেই স্টিলের সেই কোম্পানির নাম এখানে থাকবে। তুমি একটু আগে কিন্তু দেখতে পারলাম যে ওখানে কি ছিল, পিএইচপি। ঠিক এরকম যে কোম্পানি রড সেই কোম্পানির অর্থ এখানে থাকবে। তারপরে এই যে সংখ্যা তোমরা 20 দেখছিলে একটু আগে, এখানে আছে 11, অর্থাৎ এটা কি, রডের ব্যাস। আমরা সাধারণত 3 মিলিমিটার থেকে 57 মিলিমিটার পর্যন্ত রডগুলি আমরা পাই, এই রডগুলি আমরা ব্যবহার করি। তাহলে এই যে রড, এখানে কি থাকবে, কত মিলিমিটার ডায়া, এই রডটার ডায়া কত মিলিমিটার সেটা রডের গায়ে উল্লেখ থাকবে। এই পর্যায়ে আরেকটা বিষয় উল্লেখ থাকবে, সেটা কি, স্টিল। এখানে দেখো ওখানে ছিল কি টিএমটি, অর্থাৎ এই যে স্টিল, এটা কোন ধরনের স্টিল, স্টিলের শ্রেণী বিভাগটা কি, এটা কি কার্বনযুক্ত স্টিল, লো অ্যালয় স্টিল, স্টেনলেস স্টিল, রেইল স্টিল, অ্যাক্সিয়াল স্টিল ইত্যাদি। যদি যা থাকে ওখানে যেমন টিএমটি ছিল, ঠিক ওরকম এখান থেকে এসএস থাকলে স্টেনলেস স্টিল। তাহলে কি বন্ধুরা, এখানে আমাদের কোন ধরনের স্টিল সেই বিষয়টা মার্ক করা থাকবে। এই পর্যায়ে আমরা একটা বিষয় খেয়াল করব, গ্রেড। গ্রেড বলতে আমরা বুঝবো এই রডের গ্রেড কত, এটা কি 60,000 পিএসআই, 40,000 পিএসআই, না 72,000 পিএসআই। এই যে বিভিন্ন পিএসআই রড আমরা কিনি, তাহলে এখানে কি থাকবে, গ্রেড থাকবে, রডের কত গ্রেডের রড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যখন কোনো একটা ভালো রডে এই বিষয়গুলি, তুমি ভালো রড কিনতে গেলে এই বিষয়গুলি কিন্তু অবশ্যই থাকবে। যদি এগুলি থাকে তাহলে তুমি বুঝবা যে এটা ভালো রড, অন্যথায় এই রডটা আমরা সব কাজে ব্যবহার করব না। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই যে রডের বিষয়গুলি এখানে পরিষ্কার। এই বিষয়টা আমরা অনেকেই শিখি না বা জানার চেষ্টা করি না। আশা করি আজকে তোমরা এই বিষয়টি অবশ্যই বুঝবা এবং জেনে রাখবা, কারণ তোমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাবা তোমাদের এই বিষয়টা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি এখন থেকেই এই বিষয়টা প্র্যাকটিস করো, আমার বিশ্বাস তোমরা অনেক বেশি আপডেট থাকতে পারবা এবং ভালো কিছু আউটপুট তোমরা দিতে পারবা। এ পর্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা কি, রডের গ্রেড, লোহার গ্রেড। লোহার গ্রেডটা আসলে কি, তোমরা একটু আগে খেয়াল করছো যে আমরা এটাও দেখাইছিলাম যে পিএসপি, টিএমটি, 500W20। এখানে আমি পিএসপি তো কোম্পানির নাম, আর টিএমটি, এই টিএমটি মিনিং কি, 500W মিনিং কি, এই বিষয়টা আমরা একটু তোমাদের ডিসকাস করব। আর এটা তো আমরা বুঝি যে 20 মানে 20 mm ডায়া, এই রডের ডায়া 20 মিলিমিটার। তাহলে বন্ধুরা আমরা কি করব, এবার আমরা দেখব যে টিএমটি এবং 500W বলতে আমরা কি বুঝি। তাহলে বন্ধুরা আমরা একটু খেয়াল করি, 500W, 500W মানে কি বলতে আমরা বুঝায় রেইনফোর্সমেন্টের বারের ইল্ড স্ট্রেংথ 500 মেগাপ্যাসকেল। তার মানে কি 500W বলতে আমরা বুঝবো যে ওই রেইনফোর্সমেন্টের ইল্ড স্ট্রেংথ আলটিমেট স্ট্রেংথ কত, 500 মেগাপ্যাসকেল। অর্থাৎ আমরা 1 মেগাপ্যাসকেল বলতে বুঝি 145 পিএসআই। 1 মেগাপ্যাসকেল বলতে আমরা বুঝি 550 পিএসআই। এখন পিএসআইটা বলতে আমরা কি বুঝি, পিএসআই বলতে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি। এই রড কত টেনসাইল শক্তি নিতে পারে, যে প্রতি বর্গ ইঞ্চিতে 145 পাউন্ড নিতে পারে, তাহলে তাকে আমরা বলবো 1 মেগাপ্যাসকেল।
তাহলে 500 মেগাপাস্কেল সমান সমান কত? 72,500 পাউন্ড পার বর্গ ইঞ্চি। তাহলে বন্ধুরা এইটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমরা যখনই বুঝবো যে 500 মানে 72.5 গ্রেড, অর্থাৎ 72,500 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি বা পিএসআই। আশা করি তোমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারছো। আর ডাব্লিউ অর্থ বুঝবো, ডাব্লিউ বলতে বুঝবো এই বারটি ওয়েল্ডেবল, ওয়েল্ডিং করা যায়। সব রডে কিন্তু আমরা ওয়েল্ডিং করতে পারি না, তাহলে এই রডটা কি হবে? ওয়েল্ডিং করা যাবে। যখনই ডাব্লিউ থাকবে ওয়েল্ডেবল। এবং পাশাপাশি আরেকটা বিষয় কি, টিএমটি। টিএমটি মানে কি? টিএমটি মিনস থার্মো মেকানিক্যালি ট্রিটেড। দেখো, টি মানে থার্মো, এম মেকানিক্যালি, টি ট্রিটেড, থার্মো মেকানিক্যালি ট্রিটেড, যা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা রিইনফোর্সমেন্ট। এখানে বেশ কিছু মেকানিক্যাল প্রপার্টিজ জড়িত, যা আমাদের এই রডটাকে ক্ষয় প্রতিরোধে এবং আমাদের বিভিন্ন ওয়েদার ইম্প্যাক্ট থেকে রক্ষা করে। তাহলে বন্ধুরা, আমরা আজকে এই যে লোহার বিষয়গুলি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করলাম। চলো বন্ধুরা, এবার আমরা একটু দেখি ভালো গ্লাস নির্বাচন করার কৌশল। ভালো গ্লাস নির্বাচন করার কৌশল হচ্ছে কি, আমরা যখন গ্লাস কিনতে যাব তখন আমরা কি দেখব, যে এই গ্লাসটা কতটা স্বচ্ছ, স্বচ্ছ গ্লাস কিনা। যদি স্বচ্ছতা থাকে, আমি যদি অস্বচ্ছ কিনি সেটাও কিন্তু অস্বচ্ছর মধ্যেও যেন প্রতিটাই একই ধরনের থাকে, সমসত্ব থাকে। এবং পাশাপাশি আমরা একটা জিনিস দেখি যে গেজ দিয়ে বা আউটসাইড ক্যালিপার দিয়ে দেখব যে এর স্লাইড ক্যালিপার দিয়ে আমরা দেখি যে এর পুরুত্ব। দেখো বন্ধুরা, আমরা অনেক সময় দেখি গ্লাসের পুরুত্ব বাহিরের দিকে একরকম থাকে, ভিতরের দিকে কম বেশি থাকে। তাহলে বন্ধুরা, আমরা বাইরে তো আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপতে পারবো, আর ভিতরটা মাপতে পারবো কি দিয়ে? আউটসাইডের ক্যালিপার্স দিয়ে। তাহলে আউটসাইড ক্যালিপার্স দিয়ে আমরা দেখব যে এর থিকনেসটা সব জায়গায় ঠিক আছে কিনা। কারণ আমি অনেক গ্লাস দেখেছি যা বাইরে 3 মিলি, ভিতরে 3.5 মিলি, 2.5 মিলি, আবার 5 মিলি, 4.5 মিলি, 4.5 মিলি। তাহলে এই বিষয়গুলি কিন্তু খুবই অড একটা বিষয়। আমরা এটা অবশ্যই যাচাই করব যে থিকনেসটা মাপবো। যেমন আমার এই ভিতরের থিকনেসটা, অনেক সময় ভিতরের সারফেসটা একটু দেখা যায় একটু শেপ, মানে ঢালু থাকে, বাইরেরটা একটু উঁচু থাকে, ভিতরটা একটু ঢালু থাকে। দেখো বন্ধুরা, এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে আমরা কি দেখলাম? এক, স্বচ্ছতা দেখলাম এবং পুরুত্ব দেখলাম, যে ইকুয়াল পুরুত্ব আছে কিনা। এরপর আমরা দেখব কালার। যে গ্লাসটা কিনবো ওই গ্লাসের কালার একই কিনা, সব জায়গায় একই কিনা। খুঁতহীনতা। দেখো বন্ধুরা, আমরা যখন গ্লাস কিনতে যাই এই ধরনের অনেক স্পট দেখা দেয়, এই ধরনের অনেকগুলি স্পট থাকে, এই স্পটগুলি যেন না থাকে। তারপরে ফাটল মুক্ত দেখা যায়, অনেক সময় এরকম হালকা ক্রাক থাকে বা হরিজেন্টাল হালকা ক্রাক থাকে, এই ক্রাক যেন না থাকে। দেখো বন্ধুরা, এই যে খুঁত, বিভিন্ন খুঁত, এখানে কিন্তু আমি পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালারের সমসত্বতা আছে কিনা, খুঁত আছে কিনা, ফাটল আছে, এই বিষয়গুলি অবশ্যই যেন মুক্ত থাকে। কালার যেন সমসত্ব হয়, খুঁতহীনতা থাকে এবং ফাটল মুক্ত থাকে। তাহলে বন্ধুরা, এই বিষয়গুলি আমরা কখন নির্বাচন করব? যখন গ্লাস কিনতে যাব। গ্লাস কেনার সময় অবশ্যই আমরা বিষয়টি বিবেচনা করব। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে আমরা আসি ভালো পেইন্ট নির্বাচন করার কৌশল। যখন আমরা ভালো পেইন্ট নির্বাচন করতে যাব তখন আমাকে, দেখো রং, রং কি একটা ফিনিশিং আইটেম। দেখো বন্ধুরা, এই রঙের উপরে আমার অনেক কিছু বিষয় ডিপেন্ড করে। আমি যে ঘরে থাকবো সেটার সৌন্দর্য কার উপরে ডিপেন্ড করে? রঙের উপরে। ভালো যদি রং হয়, ভালো যদি পেইন্ট হয়, তাহলে কি ভালো ফুটবে। আর যদি ভালো রং না হয় তাহলে কিন্তু এটা ফুটবে না, সুন্দর লাগবে না, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমার ভালো পেইন্টের কিছু বিষয় আমি খেয়াল করব। এক, যখন আমি পেইন্টটা কিনবো, পেইন্টের ভিতরে দেখব যে আমার যে
কারণ পেইন্টটা তো আমাদের বেশিরভাগ পেইন্ট আমরা কিনি কি রেডিমেড পেইন্ট। এই রেডিমেড পেইন্টের উচ্চ মানের পেইন্টের মোট সলিড, ভিতরে যে সলিডটা থাকে, যেটা আমাদের পিগমেন্ট প্লাস রেজিন, এই দুটোর মিশ্রণ থাকে, সেই মিশ্রণ যেন একটা সলিড বেশি থাকে এবং দ্রাবক অর্থাৎ এটার মধ্যে একটা তরল পদার্থ থাকে সেটা যেন কম থাকে। কারণ অনেক সময় দেখা যায় তুমি যদি একটা কৌটা খুলো, কৌটার মধ্যে যদি একটু ঝাঁকি দাও তাহলে বুঝতে পারবো ভিতরে এর পানির পরিমাণ কতটুক এবং সলিডের পরিমাণ কতটুক। এখানে কিন্তু একটা ঝাঁকির মাধ্যমে বোঝা যায় এবং যখন খুলবে তখন কিন্তু এটা আরো স্পষ্টভাবে বোঝা যায় যে এর সলিড কত এবং দ্রাবকটা কতটুকু আছে। যদি কম থাকে তাহলে এটা বলবো ভালো, এবং সলিড পদার্থ যদি বেশি থাকে তাহলে আমি বলবো এটা ভালো। দুই দেখবো এই যে কালার মিশ্রণ যখন করব এর একটা সমসত্ব কালার, রঙের যেন সাম্যতা থাকে। যে আমি বিশেষ করে ডিপ কালার যখন করতে যাই, ডিপ কালারটা অনেক সময় লাইট এবং ডিপ হয়ে যায়, বিভিন্ন জায়গায় দেখা যায় সমসত্ব মিশ্রণ হয় না। এই মিশ্রণ আমরা অনেক সময় ধরে মিশ্রণ করার পরেও মিশ্রণটা হয় না, তার মানে কি আমার যদি সমসত্ব মিশ্রণ বা সমসত্ব কালার না থাকে তাহলে মিশ্রণ ভালো হবে না। উৎপাদনের তারিখ উল্লেখ থাকবে, কারণ আমি ম্যানুফ্যাকচারিং কবে হয়েছিল এটা অবশ্যই যেন উল্লেখ থাকে, কারণ উৎপাদনের তারিখ থেকে এর একটা নির্দিষ্ট মেয়াদ আছে, যে মেয়াদে এটা নষ্ট হয়ে যায়, যেহেতু এটা কেমিক্যাল মিশ্রণ থাকে, কেমিক্যালের একটা প্রভাব থাকে। ভালো মানের প্যাকিং, দেখো এয়ার টাইট থাকতে হবে। যদি এয়ার টাইট না থাকে, কোনো বাতাস ভিতরে যেতে পারে, তাহলে কিন্তু এই সলিডটাকে আরো সলিড শক্ত করে দেয়, যা এই পেন্টের গুণাগুণ নষ্ট করে দেয়। এই বিষয়গুলি অবশ্যই আমরা খেয়াল রাখবো, যেন ভালো প্যাকিং থাকে, উৎপাদনের তারিখ উল্লেখ থাকে এবং সলিডের পরিমাণ বেশি থাকে এবং রঙের সাম্যতা থাকে। এই বিষয়গুলি অবশ্যই থাকবে। তাহলে বন্ধুরা, আজ আমরা এই ক্লাসে আমরা কি শিখলাম একটু দেখি। আজকের এই সেশনে আমরা শিখলাম ভালো টাইলস চেনার কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়গুলি তোমরা ক্লিয়ার। আমরা কি কি বিষয়গুলি দেখেছিলাম, যে এর পার্শ্ব সাইডগুলি, যে সাইডগুলি মসৃণ আছে কিনা, জয়েন্টগুলি একই আছে কিনা, টপ সারফেসটা ঠিক আছে কিনা, এই যে বিষয়গুলি আমরা বিবেচনা করি, এটা অবশ্যই তোমরা মনে রাখবা। এমএস রডের অনেকগুলি বিষয় আমি উল্লেখ করেছি, তোমরা এটাই বারবার প্র্যাকটিস করবা এবং বোঝার চেষ্টা করবা। তোমরা যখন কোনো প্রজেক্টে যাবা তখন এটা অবশ্যই খেয়াল করবা, এবং এখন স্টুডেন্ট অবস্থায় বিভিন্ন জায়গায় যাবা, যে গিয়ে গিয়ে দেখার চেষ্টা করবা যে রডের গায়ে কি কি লেখা আছে, এই লেখাগুলি কি এবং কেন লিখলাম, আজকের এই সাথে মিলাবা। কাজ, তোমার বাসায় যে গ্লাস আছে সেই গ্লাস মানে জানালার গ্লাস, সেখানেও তুমি খেয়াল করো যে এটার মধ্যে কি কি ত্রুটি আছে। এখন থেকেই তুমি এটা প্র্যাকটিস করো, তাহলে কি ভবিষ্যতে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। ভালো পেইন্ট চেনার কৌশল, এই বিষয়টা অবশ্যই তোমরা মনে রাখবা। দেখো আজকে যে চারটা বিষয় তোমাদের বললাম, এটা বারবার প্র্যাকটিস করবা এবং আরো ক্লিয়ার করার চেষ্টা করবা এবং বারবার দেখার চেষ্টা করবা। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের জন্য কি বাড়ির কাজটা কি, ভালো টাইলস চেনার কৌশল বর্ণনা করো, ভালো এমএস রড চেনার কৌশল বর্ণনা করো এবং রডের গ্রেড ব্যাখ্যা করো। এই কাজটি তোমরা সুন্দর করে তোমাদের সেশনাল খাতায় তুলে রাখবা, যখন ক্লাস শুরু হবে তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবা। এই বিষয়ের উপর তোমার একটি ধারাবাহিক মূল্যায়নের মার্ক আছে। আশা করি তোমরা এই বিষয়গুলি অত্যন্ত মনোযোগ সহকারে এই কাজগুলি করবা, কারণ লাইফটা তোমার। তুমি যদি এই বিষয়গুলি খুঁটিনাটি জানো, তুমি সবাইকে সাজেশন দিতে পারবা এবং ভালো কনসালটেন্ট হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবা। আশা করি এগুলি বারবার প্র্যাকটিস করবা এবং ইন্টারনেটের সাহায্য নিয়ে এই কাজগুলি করবা। তাহলে বন্ধুরা, গত দুই এই যে আজকের ক্লাস এবং গত ক্লাসে যে ফিল্ড টেস্ট আমরা করালাম, এগুলি অবশ্যই 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 তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা এবং বারবার দেখার চেষ্টা করবা, কারণ স্কিল পোর্টালে এগুলি কিন্তু সংরক্ষণ করা আছে, সব সময় এটি দেখতে পারবা। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।